আজ আমি আপনাদের খোঁজ দিতে চলেছি সবুজের মাঝে থাকা সম্পূর্ণ বিনামূল্যের একটি বৃদ্ধাশ্রমের, যেখানে আপনারা আপনাদের বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন একদম বিনা খরচে। নমস্কার, ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এসেছি বেলা শেষে বৃদ্ধাশ্রমে, যেখানে আপনাদের থাকা, খাওয়া ও ওষুধের জন্য একটি পয়সাও খরচ করতে হবে না। এই বৃদ্ধাশ্রম কোথায়, কিভাবে এখানে আপনারা যোগাযোগ করবেন, এখানকার যোগাযোগ নম্বর কি, সমস্ত তথ্য নিয়ে থাকছে এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানের বৈদ্যপুর রথতলা অঞ্চলের বেলা শেষে বৃদ্ধাশ্রমের একদম সামনে। আব্দুস সাত্তার সমাজ কল্যাণ কেন্দ্র দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রম, এখানে সম্পূর্ণ বিনামূল্যে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের রাখা হয়। চলুন আজ আপনাদের এই ভিডিওতে এই বৃদ্ধাশ্রমটি ঘুরিয়ে দেখাই। বৃদ্ধাশ্রমটি মূলত দোতলা, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে এই বেলা শেষে বৃদ্ধাশ্রমের মেন গেট। তো মেন গেট থেকে এখন প্রবেশ করলাম আমি। গেট থেকে প্রবেশ করেই সামনেই দেখতে পাবেন দোতলায় যাওয়ার সিঁড়ি, আর পাশেই রয়েছে ওয়াটার পিউরিফাই, আর বাঁদিকে রয়েছে এখানকার আবাসিকদের থাকার জন্য ঘরগুলো। এখানে টোটাল দোতলা মিলিয়ে 4টে ডরমেটারি রুম রয়েছে। তার মধ্যে 3টি রুমে বৃদ্ধারা থাকেন আর একটি রুমে বৃদ্ধরা থাকেন। এখন যে ঘরটি আপনারা দেখছেন, এখানে বৃদ্ধরা থাকেন। টোটাল এই রুমে 6 জন বৃদ্ধ বর্তমানে বসবাস করেন। তো রুমটা মোটামুটি বড়, দেখতেই পাচ্ছেন। আর রুমের মধ্যে কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে। রুমটা যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এমন না যে বিনামূল্যের বৃদ্ধাশ্রম বলে রুম পরিষ্কার নয়, দেখতেই পাচ্ছেন আপনারা। আর প্রত্যেকটি আবাসিকদের জন্য আলাদা আলাদা বেড রয়েছে। চলুন ঘরের সাথে যে বাথরুমটা রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকটা রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, আর তার ঠিক পাশেই রয়েছে ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। দু রকম স্টাইলেরই বাথরুম এখানে রয়েছে। আর বাথরুমের ভেতর কিন্তু কোমোড, গিজার, বেসিন সমস্ত কিছুই রয়েছে। এরকম না যে এখানে বিনামূল্যে বলে যেরম তেরমভাবে রাখা হয়। এখানকার বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের কথা মাথায় রেখেই এখানে কিন্তু গিজারেরও ব্যবস্থা রয়েছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি আপনাদের একটু এগিয়েই পাশেই রয়েছে আরেকটি ডরমেটারি রুম। এটি হচ্ছে বৃদ্ধাদের থাকার ডরমেটারি রুম। দেখুন রুমটা যথেষ্ট বড়। রুমের ভেতর 6খানা বেড রয়েছে। প্রত্যেকটি বেডে আলাদা আলাদা আবাসিকরা থাকেন। আর রুমটা কিন্তু যথেষ্ট বড়। এই রুমেও অ্যাটাচ বাথরুম রয়েছে, সেম যেমন আগেরটা আপনাদের দেখালাম। এখানে যেহেতু বৃদ্ধারা থাকেন তাই আপনাদের ঢুকে দেখাচ্ছি না। আর এই রুমের সোজা গেলে আপনারা দেখতে পাবেন এখানকার ডাইনিং প্লেস। এখানকার ডাইনিং প্লেসটা কিন্তু যথেষ্ট বড়, দেখতে পাচ্ছেন। এখানে সব বৃদ্ধ বৃদ্ধারা বসে একসাথে নিজেদের খাবার দাবার খান, একটু গল্প গুজব করেন এবং টিভি দেখেন। খুবই সুন্দর ব্যবস্থা। আর এই ডাইনিং প্লেসে একটি বেসিনও রয়েছে, যেখানে খাওয়া দাওয়ার পর এখানকার আবাসিকরা হাত মুখ ধুয়ে নেন। নিচতলার রুমগুলো দেখে এবার আমরা চলে যাচ্ছি সিঁড়ি ধরে 2nd ফ্লোরে। একটু অন্ধকার হয়ে রয়েছে, কারণ হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টি চলে আসায় আলোর একটু অভাব হয়ে গেছে। তো আমি খুবই দুঃখিত। 2nd ফ্লোরে উঠেই আপনারা সামনেই দেখতে পাবেন মা শারদার একটি বাঁধানো ছবি দেওয়ালে খুব সুন্দরভাবে টাঙিয়ে রাখা রয়েছে। আর একদম নিচে যেমন রয়েছে সেরকমই সেম
দুটো ঘর রয়েছে দেখতে পাচ্ছেন সামনে, ডরমেটারি রুম, আর একদম সামনে রয়েছে ডাইনিং প্লেস। তো চলুন আপনাদের এক এক করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচটা যেমন রয়েছে তেমনই একই প্যাটার্নের এই হচ্ছে ডাইনিং প্লেস। নিচের মতোই চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। এখানেও রয়েছে একটি টিভি, একটি বেসিন। এখানে বসে এখানকার আবাসিকরা বসে গল্পগুজব করেন, খাওয়া দাওয়া করেন। আর যেহেতু বৃষ্টি নেমে গেছে তাই ছাদের যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো এখানেই মেলার ব্যবস্থা করা হচ্ছে। আর সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে রুম, মানে রুম সেটিং একই, নিচে যেমন তেমনই। 6টি করে বেড রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রত্যেকটি বেডে আলাদা আলাদা বৃদ্ধারা এখানে থাকেন। আর রুমের ভেতর পাখা, অ্যাটাচ বাথরুম সবই রয়েছে। পাশে এটি হচ্ছে আরেকটি ডরমেটারি রুম। মোটামুটি সবকটি রুমই একই প্যাটার্নের রয়েছে। এখানেও রয়েছে অ্যাটাচ বাথরুম, ওপরে রয়েছে 4টি পাখা এবং 6টি বেড, যেমনটা প্রত্যেকটা রুমেই রয়েছে। আর এটি হলো এই বেলা শেষে বৃদ্ধাশ্রমের ঠাকুর ঘর। এখানকার আবাসিকরা এই ঠাকুর ঘরেই তাদের পুজো নিবেদন করেন। এবার আমরা চলে যাব সিঁড়ি ধরে আস্তে আস্তে এই বেলা শেষে বৃদ্ধাশ্রমের ছাদে, যেখানে রয়েছে এই বৃদ্ধাশ্রমের রান্নাঘর। ছাদের ওপর উঠে এই যে ডান দিকটা আসলেই খুব সুন্দর এখানে সেটের ব্যবস্থা করা রয়েছে। আর এখানে 3জন দিদি আছেন যারা ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিদিন এখানে রান্নাবাড়ি করেন। তো প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনাদের সাথে তাদেরও কথা বলাবো, জানি না আপনারা কতটা বুঝতে পারবেন কারণ শব্দ হচ্ছে প্রচুর। এই হচ্ছে ছাদ, মানে এখানে যদি কোনো অনুষ্ঠান হয় এই ছাদেই বসিয়ে খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে। দেখুন চেয়ার রয়েছে অনেকগুলো। আর পাশে এই যে ঘরটা আপনারা দেখছেন, এই ঘরের ভেতরই এই বেলা শেষে বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য প্রতিদিন রান্না করা হয়। আপনি রান্না করেন নাকি? আমরা করি, 3 জন আছি, পরে একজনের ছুটি আছে। বলছি আপনারা রান্নাবাড়ি যে করেন এখানে কি নিরামিষ আমিষ দু রকমই? হ্যাঁ, নিরামিষও হয়, আমিষও হয়, সবই হয়। সব মাছ, মাংস, ডিম সবই হয়। আবার কতজনা খায় না তাদের জন্য নিরামিষও হয়। ঘুরিয়ে ফিরে হয়? হ্যাঁ, পনির তরকারি হয়, কিংবা ওই তোমার ওই ডাল হয়, কপির তরকারি হয়, সবজি যা রকমের আছে সবই হয়, সবই। আর এখানে রোজ কতজনের রান্না হয়? কতজন আছেন এখানে? আছে বোধহয় আপনার 21 জনা। হ্যাঁ, 22 জনা, 22, 23, 24, 25 জনা মতো। আমরা রান্না করা 3 জনা থাকি, 4 জনা থাকি, ওই 4 জনা আর এরা আছে। 25 জনাকার রান্না ডেলি হয়। একই রান্না হয়, একই রান্না হয়। 2 জন না 3 জনা আঁশ পেঁয়াজ খায় না, যেদিনকে আর কি ওই রসুন পেঁয়াজ হয় একটু তুলে রাখতে হয়, তুলে রাখতে হয়। আর একজনের ঝাল খায় না, ওরা ঝালা তুলে রাখতে হয়। এসব রান্না এরা হয়। হ্যাঁ, আমাদের এই গ্রামের বাড়ি 2 জনাকারই, এখানেই আমাদের বাড়ি, আমরাই থাকি 3 জনা। আমি থাকি, এই দিদাটা থাকে, আর একটা বৌমা হয়, ওরা আজকে ছুটি, আজকাল ছুটি, ওরা ঘুরিয়ে ফিরিয়ে করি। হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে করি। ঠিক আছে, খুব ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। বৃদ্ধাশ্রমের ছাদের একপাশে সোলার সিস্টেম এই কিছুদিন হলো লাগানো হয়েছে। একজন এই সোলার সিস্টেম ডোনেশন হিসাবে দান করেছেন আর কি। আর ছাদ থেকে ভিউটা দেখুন, যেদিকেই চোখ যাবে আপনাদের শুধু সবুজে সবুজ। আসুন এবার আমরা কথা বলে নেব এই বেলা শেষে বৃদ্ধাশ্রমের কয়েকজন আবাসিকের সাথে, আর জেনে নেব তারা কেমন আছেন এখানে। বলছিলাম দিদা, আপনার নামটা যদি বলেন। হেনা মজুমদার। হেনা মজুমদার, আচ্ছা। আপনার বাড়ি কোথায় ছিল? বাড়ি টালিগঞ্জ, ওই নাকতলা গড়িয়া মাঝখানটায়। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানকার খোঁজ পেলেন কিভাবে? আমার একজন রিলেটিভ
হুম, সে বলছে সে খোঁজ- রিলেটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কতদিন আছেন এখানে? আমি এটা প্রথম থেকেই, প্রথম থেকেই, মানে তাও কত বছর হলো? 8 বছর, 8 বছর 8 ধরে বছরে পড়লো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে থাকতে কি আপনাদের কোনো পয়সা লাগে না, তাই তো? না, পয়সা লাগে না বলে এখানে আসতে পারছি। আচ্ছা, মানে আপনারা যে এখানে আছেন, থাকছেন, খাওয়া দাওয়া করছেন, ওষুধপত্র কোনো কিছুরই পয়সা লাগে না? না না না, আর এখানকার মানে পরিষেবা কেমন কেমন লাগে? খুব ভালো, যাকে বলে ভালো দেখেও বুঝতে পারবে, হুম হুম, সেটা তাই না? অবশ্যই। ব্যবস্থা আছে আমাদের সব, খুব ভালোভাবে রাখছে। বিনা পয়সায় যে এইরকম রাখে, মানে পয়সা দিয়েও পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ। সুস্থ থাকবেন। আমি প্রণব ভাইকে ভাই বলে ডাকি, হ্যাঁ, যে ভাইয়ের সংসারে আছে এইরকম ভাব, আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানের ভাত খাচ্ছে। হ্যাঁ, দাদা খুব ভালো ভালো ব্যবহার নাকি? খুবই ভালো, তার তুলনাবিহীন। হ্যাঁ, বলছি ঠাকুমা, আপনি আপনার নামটা যদি বলেন। গৌরী দত্ত। একটু জোরে বলুন। গৌরী দত্ত, গৌরী দত্ত। তো আপনি কোথা থেকে আসছেন, মানে আপনার বাড়ি কোথায় ছিল? দুর্গাপুর। দুর্গাপুর। তো এই বৃদ্ধাশ্রমের খোঁজ পেলেন কিভাবে আপনি? একটা বইতে ছিল। বইতে? আচ্ছা। তো এখানে কত বছর ধরে আছেন আপনি এখানে? এখানে হুম। পুরো 5.5। 5.5 বছর ধরে আছেন। এখানকার পরিষেবা কেমন লাগে? ভালো, ভালো। আমার তো খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো আপনারা যে এখানে আছেন, আপনাদের কি কোনো পয়সা লাগে এই যে থাকা খাওয়া বা ওষুধপত্রের জন্য? কোনো কিছু লাগে না, কোনো কিছু লাগে না? একটা পয়সা লাগে না, এক কাপড়ে চলে আসতে বলেছে। আচ্ছা। এখানে দাদাই বলেছেন আপনাদের নাকি? দাদাই সব। আচ্ছা আচ্ছা। তো ভালো আছেন তাই তো? খুব ভালো আছে। ঠিক আছে, ভালো থাকবেন, এইভাবেই এগিয়ে চলুন, আর কি আছে। ঠিক আছে। তুমিও ভালো থাকো। হ্যাঁ তুমি ভালো থাকলে আবার আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠাকুমা, আপনার নামটা যদি বলেন। শেফালি মজুমদার। শেফালি মজুমদার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল শিবপুরে, এখন আর নেই। আমি এখন হাওড়া শিবপুর? আন্দুল থেকে এসেছি। হ্যাঁ। আচ্ছা, হাওড়া শিবপুর। হ্যাঁ, হ্যাঁ। আমারও বাড়ি হাওড়াতে। ও। হাওড়া লিলুয়া। ও, আচ্ছা, আমার ওই বোটানিক্যাল গার্ডেনের কাছে বুঝতে বাড়ি। পেরেছি। হ্যাঁ। তো আপনি এখানকার খোঁজ পেলেন কিভাবে? এখানে এই যে অসুবিধা হচ্ছিল থাকার, আমি বাবার বাড়ি গিয়ে কদিন ছিলাম, কিন্তু খুব অসুবিধা হচ্ছিল, যার জন্যে ছেড়ে দিলাম ওটা। দিয়ে এমনি কদিন রাস্তাতে আন্দুল স্টেশনে ছিলাম কদিন। আচ্ছা তারপরে ওখান থেকে রিপোর্টাররা কিরম ভাবে খোঁজ নিয়ে আমাকে স্টেজ করে এই ব্যবস্থাটা করেছে। আচ্ছা আচ্ছা। ওরা এখানকার ব্যবস্থা। কত বছর হলো আপনি এখানে আছেন? এইখানে তার 4.5 বছর হয়ে গেছে। 4.5 বছর। মানে এখানে কি ভালো লাগে তো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। এখানকার মানুষজন খুব ভালো। তো যিনি মালিক আর কি, হুম। দাদা খুব ভালো মানুষ। আচ্ছা, আপনারা যে এখানে আছেন, মানে আপনি যে এখানে আছেন, আপনার এখানে থাকার জন্য কি কোনো পয়সা লাগে? না, কোনো পয়সা লাগে না, এমনকি ওষুধেরও পয়সা লাগে না। সমস্ত পুরোটাই বিনা পয়সায়, তাই তো? পুরোটাই বিনা পয়সা। আমরা এসেছি ইচ্ছে করে অনেক কিছু নিয়ে, কাপড় চোপড়, কিন্তু ওসবের দরকার ছিল না, এরা বারণই করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো আছেন, ভালো হ্যাঁ থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। সেটাই আশীর্বাদ করুন ভাই, যেন ওরা সবাই ভালো থাকে, অবশ্যই, মালিকরা। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা কাকা, যদি আপনার নামটা বলেন। আমার নাম কানাই দাস। কানাই দাস। আপনার বাড়ি কোথায়? বাড়ি নেই, এমনি ভবঘুরের মতন, যাযাবরের মতন মানে ঘুরছিল। বাড়ি তো ছিল এক সময়, সেটা কোথায়? ওই দুর্গাপুর। দুর্গাপুর, ওইটাই বলছি। আচ্ছা, এখানে কত বছর ধরে আছেন আপনি? এখানে 17 থেকে। 2017 ধরে। হ্যাঁ। মানে 5-3-8 বছর হয়ে গেল, তাই তো? 7 বছর কভার হয়ে গেল, এটা 8-এ পড়লো। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে কেমন আছেন? আমি এখানে রাজার হালে আছি, রাজার হালে। আচ্ছা ভাবা যায় না, এই বয়সে প্লেন খাবার, তেল ঝাল মশলা নেই, মাছ ডিম, মাঝে মাঝে মাংস, দই মিষ্টি হয়। আচ্ছা হ্যাঁ, ভালোই হয়। আচ্ছা। জামা কাপড় ওষুধপত্র কোনো অভাব নেই। আচ্ছা, আপনারা যে এখানে থাকছেন, খাচ্ছেন প্লাস ওষুধ, এই সময়ের জন্য কি কোনো পয়সা লাগে? না, কোনো পয়সা নেই, একটি পয়সাও দেই না, সম্পূর্ণ বিনামূল্যে? সম্পূর্ণ বিনা পয়সায়। আচ্ছা। তো এখানে আপনারা ভালো আছেন? ভালো মানে খুব ভালো, আমি অন্তর থেকে বলছি, আচ্ছা। হ্যাঁ, সে তো দেখেই বোঝা যাচ্ছে। অন্তর থেকে বলছি, নাহলে সারা নরকেও জায়গা হবে না যদি এক বিন্দু মিছে কথা বলি।
উনি যদি আগলে না ধরতো বললাম মঙ্গল গ্রহে থাকতাম আমি, মৃত্যু আমার অবধারিত। তাই ঘুরে 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 এলাম এখানে, থেকে যান, আমি আছি, থেকে গেলাম। খাওয়া দাওয়া কোনো রিচ না, এই বয়সে 75 কভার হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, কোনো নেই, ওষুধপত্র হ্যান ত্যান, খুব খুব ভালো আছি। ঠিক আছে কাকা, ভালো থাকবেন, এইভাবেই আসতে থাকুন, ভালো থাকুন। কাকা আপনার নামটা যদি বলে। আমার নাম গোপাল পাল। গোপাল পাল। পাল। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি 18 সাল থেকে আছি। 18 সাল থেকে, মানে ওই প্রায় শুরু থেকেই। হ্যাঁ। তো আপনি এখানকার খোঁজটা পেলেন কিভাবে? এই বৃদ্ধাশ্রমে যে আসলেন, খোঁজ পেলেন কোথা থেকে? খোঁজ পেলাম আমাদের কারণে একজন ছিল দেবপ্রসাদ বাগ, মানে আপনার রিলেটিভ হয় কি? হ্যাঁ, আমার রিলেটিভ মানে বন্ধুর ছেলে। আচ্ছা, বন্ধুর থেকে খোঁজ পেলেন। তো এখানে ভালো আছেন তাই তো? খুব ভালো আছে। আচ্ছা, আপনারা যে এখানে আছেন, থাকছেন, খাচ্ছেন, ওষুধপত্র যাই মানে সব মালিক দেবে। সব মানে বিনা পয়সা, সম্পূর্ণ বিনা পয়সা? সব বিনা পয়সা। আপনাদের পয়সা লাগে না? না। আচ্ছা, তো কেমন লাগে এখানে? খুব ভালো আছি। ভালো আছে। এখানকার খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া খুবই ভালো। ভালো। এখানে কি আমিষ নিরামিষ দু রকমেরই খাবার দাওয়া হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকুন, এইভাবেই চালিয়ে যান। তোমাদের সব আশীর্বাদ। হ্যাঁ, আমাদের আশীর্বাদ না, দাদার আশীর্বাদ। দাদাই করছে সব। দাদা তো ভগবান তুলো লোক, সেটাই বলছি, দাদাই ওর মতো লোক পাবো না। সেটাই। আচ্ছা কাকু, আপনার নামটা বলেন। আমার নাম বংশীবদন ঘোষ। বংশীবদন ঘোষ। আপনি কোথায় থাকেন, থাকতেন আর কি আগে? আগে আমি বাড়িতে। মানে কোথায় বাড়ি? বাড়ি এই পাশের গ্রামে, দাদাদের গ্রাম বালিন্দার, হ্যাঁ। আর উত্তর দিকে আমাদের গ্রাম পুন্তানয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুন্তানয় গ্রাম। তো আপনি এখানে কত বছর আছেন? ওই যে সেই 18 সাল থেকে 7 বছর, 7 7 বছর পার হয়ে গেছে। তো এখানে কেমন আছেন? খুব ভালো আছি। এখানকার পরিষেবা ভালো? হ্যাঁ, খুব ভালো। আমার এখানে বাড়ি, এখানে গ্রাম, তো আমি এখানকার। আপনি এখানে যে আছেন, আপনার পরিষেবা কেমন লাগে সেটাই? ভালো লাগে, খুব ভালো ভালো লাগে। লাগে। হ্যাঁ। তো আপনি মানে এখানে যে আছেন, তার জন্য কি কোনো পয়সা লাগে? এক পয়সা লাগে না, পুরোটাই বিনা পয়সা? সব বিনা পয়সা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। অসুখ বিসুখ, জামা কাপড়, খাওয়া মাখা, কোনো এক পয়সা লাগে না। আচ্ছা আচ্ছা, ওটাই জানাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। বন্ধুরা, এই সংস্থা শুধু বেলা শেষে বৃদ্ধাশ্রমই নয়, তারা অনেক রকম সমাজমূলক কাজ করে থাকেন। বৃদ্ধাশ্রমের গ্রাউন্ড ফ্লোরে এই যে ঘরটি দেখছেন, এখানে প্রত্যেক সপ্তাহে একদিন চোখের ডাক্তার বসেন এবং খুবই কম খরচে এখানে চোখের অপারেশনও করা হয়। আর পাশে এই যে ঘরটি আপনারা দেখছেন, এখানে প্রত্যেক বুধবার গ্রামের মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। আর তার পাশে যে বড় শাটার লাগানো ঘরটি দেখছেন, এখানে এই বৃদ্ধাশ্রমের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আসুন এবার আমরা কথা বলে নিই এই বেলা শেষে বৃদ্ধাশ্রমের অন্যতম সদস্য প্রণব রায় মহাশয়ের সাথে। আচ্ছা দাদা, আপনার নামটা যদি বলেন। আচ্ছা, আমার নাম প্রণব রায়। আচ্ছা, আপনাদের যে বৃদ্ধাশ্রমটা চালাচ্ছেন, বিনামূল্যের বৃদ্ধাশ্রমটা, তো এই আইডিয়াটা আপনারা কিভাবে শুরু করলেন? আইডিয়াটা আমরা শুরু করেছি, আমরা 2000 সাল থেকে হাওড়া লায়ন্স ক্লাবের সঙ্গে যৌথে আমরা একটা ওই বিনামূল্যে ছানি অপারেশনের ক্যাম্প চালাই, এখনও পর্যন্ত চালাচ্ছি। প্রায় এ পর্যন্ত 15,000 মানুষের আমরা অপারেশন করিয়েছি হাওড়া লায়ন্সের মাধ্যমে। তো ওরা বিনা পয়সায় অপারেশনটা করতো, ওদের গাড়ি আসতো, নিয়ে যেত, অপারেশন করতো, থাকতো দুদিন, রুগীরা থাকতো, আবার পৌঁছে দিয়ে যেত। তাদের ওষুধ, চশমা, কালো চশমা সব ফ্রিতে দিত। তো গরিব মানুষই এখানে ক্যাম্পে আসতো। তো আমরা এই ক্যাম্পটা করতে গিয়ে দেখেছি 2000 সাল থেকে ওই গাড়ি করে 40 জন রুগী গেল, ফিরে এলো, ফিরে আসার পর ওই অনেকের বাড়ির লোক নিতে আসতো না। আমরা সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করতাম, তাদের জিজ্ঞেস করতাম তোমার বাড়ির লোক আসবে? ওরা বলতে হ্যাঁ বাড়ির লোক আসবে, কিন্তু এসে পৌঁছাতো না। এরকম প্রতি ক্ষেপেতেই আমরা 3-4টে করে পেশেন্টের ক্ষেত্রে দেখতাম, 3-4টে বৃদ্ধা, তাদেরকে বাড়ির লোক নিয়ে যেত না। মানে সম্পূর্ণ ফ্রিতে অপারেশন, ফ্রিতে ওষুধ, তাও নিয়ে যেত না।
তো সেই তখন থেকে আমাদের মনে হয়েছিল যে এই বুড়ো বুড়িদের জন্য একটা কিছু করতে পারলে ভালো হয়। তো যাই হোক, ওটা ইচ্ছা ছিল, সদিচ্ছা থাকার জন্যই হয়তো উপরওয়ালার দয়াতেই এটা করে ফেললাম। আমরা একটা বৃদ্ধাশ্রম তৈরি করলাম 2017 সালে। 2017 সাল থেকে এখনো পর্যন্ত এটা চলছে আর কি। তো আপনাদের এই বৃদ্ধাশ্রমটা চলে কি করে, মানে পুরোটা সম্পূর্ণ তো বিনা পয়সায়? হ্যাঁ, সম্পূর্ণ বিনা পয়সায়। আমরা যেটা করেছি, আমরা তো ব্যবসার জন্য করিনি, আমাদের হচ্ছে এটা সমাজসেবামূলক একটা প্রতিষ্ঠান। আমরা যে বৃদ্ধাশ্রমটা করেছি, আমরা একটা রেজিস্টার্ড, আমাদের একটা সোসাইটি অ্যাক্ট, একটা রেজিস্টার্ড সংস্থা আছে যার নাম হচ্ছে আব্দুস সাত্তার সমাজ কল্যাণ কেন্দ্র। আব্দুস সাত্তার হচ্ছেন বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভার সমমন্ত্রী ছিলেন। আমাদের বৃদ্ধাশ্রমটা যেখানে, সেখানেই ওনার বাড়ি, এবং উনি বর্ধমান জেলার অন্যতম একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার নামেই আমাদের এই প্রতিষ্ঠানটা। তো এটা আমরা ওই সংস্থার পক্ষ থেকেই করেছি। বিল্ডিংটা তৈরি হয়েছে সম্পূর্ণ এমপি ল্যাডের টাকা থেকে। আমাদের তৎকালীন এমপি সুনীল কুমার মণ্ডল দুক্ষেপে আমাদের প্রায় 45 লক্ষ টাকা দিয়েছিলেন। ওই দোতলা বিল্ডিংটা তৈরি হয়েছিল। আর চালানোর জন্যে যে খরচা লাগে রেগুলার, সেই খরচার জন্যে তো কেন্দ্রীয় সরকারের একটা ওই সমাজ কল্যাণ দপ্তর থেকে অর্থ সাহায্য দেয়। আমরা 3-4 বছর ধরে দরখাস্ত করেছি, যা যা চেয়েছে সব পাঠিয়েছি, কিন্তু কোনো অজানা কারণে আমাদের সেই অনুমোদন আসেনি। স্বাভাবিক কারণে এখন করা হয়েছে, এটাকে চালাতে হবে। তাই স্থানীয় মানুষদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম যে এটা চালাতে হবে। তখন অল্পই ছিল, 10-12 জন বৃদ্ধবিদ্যা ছিল প্রথম দিকে। অনেকে এগিয়ে এলো, ভালো একটা প্রকল্প দেখে এগিয়ে এলো। তাদের সহযোগিতা নিয়েই চলছে। ওই কেউ আপনার মুদিখানার দোকানের মালটা কিনে দেয়, কেউ চালটা দেয়, কেউ আবার ওদের যে ওষুধের খরচা লাগে, নিয়মিত সেই ওষুধের খরচাটা দেয়। প্রত্যেকেই দিয়ে দেয়, কেউ ইলেকট্রিকের বিলটা দিয়ে দেয়। এইভাবে ওই যারা কাজ করছে তাদের একটা সাম্মানিক দিতে হয়, মাইন্ডে নয় যদিও, অল্প স্বল্প দিই, সেটাও একজনা দিয়ে দেয়। এইভাবেই চলছে আর কি এখনো পর্যন্ত। সোলার সিস্টেম লাগানো আছে দেখলাম। সোলার সিস্টেমটা আমাদের এই সাংসদ সুনীল মণ্ডল, ওনার তো মেয়াদ শেষ হয়ে গেল, উনি যাওয়ার আগে আমাদের আবার 13.5 লক্ষ টাকা দিয়ে গেলেন, যে 13.5 লক্ষ টাকা ব্যয়ে আমাদের সোলার সিস্টেমটা তৈরি করা হয়েছে। এটা আমাদের একটা অনেক সুরাহা হলো আর কি। কারণ 3 মাসে আমাদের 12-14 হাজার টাকার বিল উঠতো, সেটা এখন কমে গেল, কমে গিয়ে 3,000-3,500 টাকায় দাঁড়িয়ে গেছে এটা। আচ্ছা, বলছি এখন তো মোটামুটি সিট ফাঁকা নেই, না ভবিষ্যতে কি আপনাদের কোনো এরকম পরিকল্পনা আছে যে আরো কিছু বৃদ্ধবিদ্যারা যাতে এখানে এসে থাকতে পারে? পরিকল্পনা তো আছেই, আরো বড় করার ইচ্ছা আছে। প্রচুর মানুষ অসহায় আছে। আমরা যাদেরকে নিয়ে এসেছি, আপনারা দেখেছেন হয়তো, ওখানে এক দিদিমণি আছেন যিনি সারা জীবনের এককালীন টাকা তুলে নিয়ে ছেলেকে বাড়ি ফাড়ি করে দিয়েছিলেন। সেই ছেলে তাকে ঠকিয়ে চলে গিয়েছিল। তাকে ওনার স্কুলেরই একজন কলিগ তাকে বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলেন 6 মাস। তারপর তিনিও রাখতে পারেননি, তাকে স্টেশনে বসিয়ে দিয়ে গেছিলেন। খবরের কাগজে আনন্দবাজারে বেরিয়েছিল, তিনি সাঁতরাগাছি স্টেশনে পড়েছিলেন। আমরা পুলিশের সহযোগিতা নিয়ে সপ্তমীর দিন, দুর্গাপুজোর সপ্তমীর দিন, আজ থেকে বোধহয় 6-7 বছর আগে, তাকে আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে তুলে নিয়ে আসি। তো এরম ধরনের বহু মানুষ তো আছেন, বহু মানুষ আছেন এরম অসহায়। যাদেরকে রেখেছি সকলেই, বেশিরভাগটাই এরম ধরনের অসহায়। কারোর যদি আত্মীয় স্বজন কেউ থেকেও থাকে, তারা জীবনে কোনোদিন খোঁজ নিতে আসতে দেখিনি। তো সেই মানুষগুলোর জন্য কিছু করতে পারলে ভালো হয়। সেই আর্থিক সঙ্গতি যদি আমাদের হয়, নিশ্চয়ই আমরা করব। যার জন্য আমরা আমাদের নতুন ওয়েবসাইট তৈরি করেছি, যেটা হচ্ছে ASSKK.in। এই ওয়েবসাইটটা তৈরি করেছি যাতে আর্থিক সাহায্য অনেকে তো দেন, যাদের অর্থ আছে, তারা যদি একটু এগিয়ে আসেন। এই যেমন ফোন আসছে যে আমরা থাকতে চাই, এরকম আমার কাছে যে 2,500-3,000 আমি ফোন রিসিভ করেছি, তার মধ্যে 2-3টে লোক আমাকে ফোন করেছেন যে কিছু পয়সা দিতে চাই, এই কথা বলেছেন। তো মানুষ যদি এই মানুষগুলোর জন্য যদি এগিয়ে আসেন, এবং আমাদের 80G, 12A সব রেজিস্ট্রেশন করা আছে। যারা আয়কর দেন
তাদেরকে আমাদের তো এখানে টাকা দিলে আয়কর মুক্ত। আমার তাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ, যারা আয়কর দেন সেই আয়করের একটা অংশ আমাদের দিন না। আয়করের একটা অংশ, আপনাকে নতুন করে তার আয়কর দিতে হবে না, আপনার পুরোটাই আমাকে দিতে হবে না, একটা অংশ আমাদের দেন, তাহলে এই মানুষগুলোরও ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে পারি। এখন আমাদের বর্তমানে আমরা খুব শঙ্কার মধ্যে আছি। এই মানুষের জীবন বলা যায় না, আজ আজ কাল হয়তো মারা যায়, যদি মারা যায়, যদি কেউ এখানে না দেখে তাহলে এই বিদ্যাগুলো কি হবে, কোথায় যাবে, তলিয়ে যাবে না, এদেরকে দেখার লোক থাকবে না। সেই জন্যে খুব ভবিষ্যৎ নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আমি আপনাদের মাধ্যমেই অনুরোধ করব, অনেক মানুষের হাতে অনেক অর্থ আছে, আপনারা নিশ্চয়ই ব্যয় করেন, আমাদেরকে এই যদি দেন কিছু অর্থ, তাহলে আমরা এই বিদ্যাগুলোকে তাদের ভবিষ্যৎটা নিশ্চিত করতে পারি এবং আগামী দিনে আরও যারা অসহায় আছে তাদেরকে আমরা এখানে জায়গা করে দিতে পারি। আপনাদের এই বৃদ্ধাশ্রমে থাকার ক্রাইটেরিয়া কি আছে, মানে বয়সের কি কোনো? আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 60 বছরের নিচে আমরা নিই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার আত্মীয় স্বজন, মানে ক্লোজ আত্মীয় স্বজন, মানে ছেলে মেয়ে এরকম থাকলে নিতে চাই না। যারা অনেকের ছেলে মেয়ে ছাড়া থাকলেও, একজন আছেন আমাদের এখানে নতুন এসছেন, উনি আমাকে সরাসরি বলেননি, ভোটারদের মুখে শুনলাম তার সন্তান নাকি সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল তাকে, তার কোমর ফোমর ভাঙা। ঠিক আছে, একজন ছিলেন তিনি মারা গেছেন, আমাদের কালনায় তার বাড়ি, তিনি তার ওই ঘরের ভোটারদের দেখিয়েছিলেন জামা খুলে, তার সন্তান বেল্ট খুলে তার পিঠে মেরেছে, ছোটা ছোটা দাগ কাল সেটে পড়ে আছে এখনো পর্যন্ত। তাহলে সন্তান থাকলেই যে তিনি ভালো থাকবেন তার কোনো মানে নেই। তো এই ধরনের মানুষগুলো, তাদেরকে একটু সেবা যত্ন একটু ভালো ইয়ের মধ্যে, স্বাচ্ছন্দ্যের মধ্যে যাতে রাখতে পারি, সেই জন্য চেষ্টা চালাচ্ছি। এটা একার পক্ষে তো সম্ভব নয়, একজন দুজন 5 জনের পক্ষে সম্ভব নয়। সমস্ত মানুষ যদি এগিয়ে আসেন, আমার সকলের কাছে অনুরোধ, যে যেমন পারবেন, 100, 200, 500, 1000, 5000, 10,000, যে যেমন পারবেন সেটা দিলেই আমাদের কাছে অনেক হবে। আমরা তিল তিল করে ওটা একটা তাল করে ফেলতে পারবো এবং ভবিষ্যতে এদের জীবনটাকে নিশ্চিত করতে পারবো। আচ্ছা দাদা, ওখানে মানে এই এখানকার আবাসিকদের মুখেই শুনলাম যে আপনারা প্রত্যেক বুধবার একটা মানে জামা কাপড় হয়তো দান করার করেন, সেটা কি, সেটা ব্যাপারটা আমাদের এটা হচ্ছে এই করোনা পিরিয়ড থেকে আমরা এটা তৈরি করেছি। এই করোনা পিরিয়ডটা হয়ে যাওয়ার পরেই আর কি, যখন বন্ধ ছিল তখন তো করা যায়নি, যখন সারা পৃথিবী স্তব্ধ ছিল, তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে মানুষের খুব অভাব আছে। এই যে 2 বছর মানুষ ঘর থেকে বেরোতে পারলো না, কোনো রোজগার করতে পারলো না, সরকার, পশ্চিমবঙ্গ সরকার চাল ডালটা ফ্রিতে দিল রেশনে, তবে তারা খেতে পারলো। তো যতদিন ফ্রি রেশন হয়নি, আমরা তার আগে আমাদের এখান থেকে, আমি যেখানে বসে আছি এখান থেকে 1.5 মাস আমরা একটা লঙ্গরখানা চালিয়েছিলাম, যে লঙ্গরখানায় রেগুলার 5,000, 7,000, 10,000 মানুষ খাবার নিয়ে যেত। মানুষের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং এই লকডাউনের পরেই আমরা ভাবলাম যে এই যে মানুষগুলো জামা কাপড় কিনতে পারছে না অর্থের অভাবে, তাদের জন্য কিছু করা যায় যদি, আমরা চিন্তা ভাবনা করলাম এবং এলাকায় সমস্ত মানুষকে আবেদন করলাম যে সমস্ত জামা কাপড় আপনারা পরেন না, এখন তো মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য অনেকটা হয়েছে। আগে আমরা যখন ছোট ছিলাম একটা জামা পরলে আর যতক্ষণ না ছিঁড়ছে ছাড়তাম না, এখন তো কারোরই সেই অবস্থা নয়। জামার রং পছন্দ হলো না, রংটা একটু চটে গেল, সেটা আর পরলো না। তো শাড়ি, অনেকে আমাদের মহিলারা তো, বিশেষত মধ্যবিত্ত পরিবারের মহিলারা তো আলমারির পর আলমারি ভর্তি করে রাখেন আপনার শাড়িতে। একটা শাড়ি জীবনে একবার পরতে পারবেন কিনা সন্দেহ, এত শাড়ি জমিয়ে রাখেন। তাদের কাছেই আমরা আবেদন করলাম যে আপনাদের উদ্বৃত্তগুলো আমাদের দেন, আমরা যাদের প্রয়োজন সেই মানুষগুলোর হাতে তুলে দেবো। তারা এলাকা থেকে মানুষ তুলে দিচ্ছেন, এমনকি কলকাতা থেকেও আমাদের কাছে বার্তা আসছে যে আমরা জামা কাপড় দিতে চাই। তো আমরা সেগুলো নিয়ে প্রতি বুধবার দিন ওই জামা কাপড়গুলো গরিব মানুষ যারা আসেন তাদের হাতে তুলে দিই। এটা আমাদের 129 সপ্তাহ প্রতি বুধবার করি, সপ্তাহে 1 দিন, 6 দিন জমা নেই, 1 দিন বিলি করি। তো 129 সপ্তাহ আমরা পার করে ফেলেছি এটা।
আর এছাড়াও ওখানে আমাদের ওই হাওড়া লায়ন্স ক্লাবের সঙ্গে প্রতি শনিবার আমাদের ওখানে একটা আই ক্যাম্প আছে, ওখানে ওপিডি আছে একটা, সেখানে দেখানো হয়, ডাক্তাররা আসেন এবং যাদের যাদের ছানি বার হয় ওই মাসে একবার কি দুবার ওদের বাস আসে, 30 জন 40 জন করে পেশেন্টকে পাঠানো হয়। আগে একদমই ফ্রিতে করতো, এখন অল্প স্বল্প কিছু পয়সা নেয়, দিয়ে অপারেশনটা করে দেয়। তো বহু মানুষ এর দ্বারা সহযোগিতা পাচ্ছেন, প্রায় 15-16 হাজার মানুষ এ পর্যন্ত আমাদের ক্যাম্প থেকে অপারেশন করিয়েছেন এবং অত্যন্ত ভালো ওদের অপারেশন, ফেল হয়েছে এমন খুব কম, হাজারে হয়তো একটা। আর আপনাদের এখানে যেসব আবাসিকরা রয়েছেন তাদের যদি শরীর খারাপ হয় বা কিছু হয় সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেন? আবাসিকদের শরীর খারাপ হলে প্রাথমিকভাবে আমরা তো এটা তো একদম দেখছেন ইন্টিরিয়ার ভিলেজ, একদম গ্রামীণ যে সমস্ত ডাক্তার আছে তাদের সহযোগিতা নেই। যদি ওখানে ডেকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো যায় সেটা করাই, আবার যদি তার থেকে বেশি হয় তো আমাদের পাশেই বৈদ্যপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, ওখানে ডাক্তারবাবুরা খুব সহানুভূতিশীল আমাদের এই বৃদ্ধাশ্রমের প্রতি। ওখানকার ডাক্তারবাবুরা শুধু নয়, আমাদের এই মোটামুটি কালনা এলাকায় যত ডাক্তারবাবু আছেন প্রত্যেকেই সহানুভূতিশীল। অনেককেই, আমার একজন হাড়ের ডাক্তার আছেন আমাদের এখানে বসেন সপ্তাহে একদিন, ডাক্তার অরিন্দম ঘোষ, তাকে বললাম একদিন যেতে হবে। অনেকজন হাড়ের পেশেন্ট রয়েছে, উঠতে পারে না, সোজা হাঁটতে পারে না, উনি গিয়ে দেখে এলেন, কী করতে হবে সব লিখে দিয়ে এলেন। এই আমাদের কালনা হসপিটাল থেকে 3-4 মাস অন্তর অন্তর ডাক্তারবাবুরা আসেন, ওখানে সবাইকে চিকিৎসা করে যান। এটা আমাদের রাজ্য সরকার থেকে নির্দেশও আছে বৃদ্ধাশ্রমকে ডাক্তার দেখার জন্যে। এবং যে প্রাইভেটে দেখালেও ডাক্তারবাবু খুব সহানুভূতিশীল, তারা ভিজিট নেন না। একজন দাঁতের ডাক্তারবাবু আছেন, তিনি আবার দাঁত তুলেই দেন না, তার ওষুধপত্রগুলোও কিনে দেন। এলাকায় আমাদের বৃদ্ধাশ্রমের সম্পর্কে মানুষের প্রচুর সহানুভূতি আছে এবং সেই সহানুভূতিকে কাজে লাগিয়ে আমরা এখনো পর্যন্ত ভালোভাবে চালাতে পারছি এবং ওদেরকে স্বচ্ছন্দে রাখতে পারছি। ঠিক আছে, অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, এইভাবে আপনি আপনার কাজ চালিয়ে যান। চেষ্টা করছি, ওপরওয়ালা যতদিন চাইবে ততদিন করতে পারবো। ঠিক আছে। আপনারা এই বেলা শেষে বৃদ্ধাশ্রমে কিভাবে আসবেন? এখানে আসতে হলে আপনাদের প্রথমেই চলে আসতে হবে হাওড়া বর্ধমান মেন লাইনের বইচি স্টেশনে। বইচি স্টেশন থেকে বেরিয়ে আপনারা টোটো ধরে ডাইরেক্টও চলে আসতে পারেন, অথবা ডিবিসি ক্যানেল মোড় থেকে বাস ধরে আপনাদের চলে আসতে হবে বৈদ্যপুর রথতলা মোড়। বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ বিনামূল্যের বেলা শেষে বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম। এছাড়াও আপনারা এখানে কিভাবে যোগাযোগ করবেন, এখানের যোগাযোগ নম্বর, এখানের ঠিকানা, সমস্ত কিছু এই ভিডিওতে দিচ্ছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন। বেলা শেষে বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়।